সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ। সংশোধনের সুযোগ থাকবে ২১ আগস্ট পর্যন্ত। এক বছরে বিচারাঙ্গনের গুণগত পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সরকারের উদ্যোগের প্রশংসা। রাজধানী সহ বিভিন্ন জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু। অর্ধেক দামে তেল, ডাল, চিনি কিনতে পেরে খুশি ক্রেতা, আছে অভিযোগও। এবং রাজনীতি স্থিতিশীল না হওয়ায় বড় বিনিয়োগ আসবে না, মন্তব্য গভর্নরের। মূল্যস্ফীতি ৫% নিচে নামিয়ে আনার আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ আগস্ট পর্যন্ত ভোটাররা তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ পাবেন। এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন। তিনি জানান, এবারের হালনাগাদে প্রায় ৪৬ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তাদের তথ্যই সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে। উপজেলা কর্মকর্তারা এই তালিকা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দিয়েছেন। ২৪ আগস্টের মধ্যে সংশোধনের জন্য করা আবেদন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার নিষ্পত্তি করবেন। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট। ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যে, এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের সংখ্যা হচ্ছে এই ২রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন ৪৫,৭১,২১৬। নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে ২৪,৩৮,৬২৬। ১২,৩৭,৩২,২৭৪ সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি, তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে ১২,৬১,৭০,৯০০। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের শুরু যে আদালতের রায় ঘিরে সরকার পতনের পর বিগত এক বছরে সেই বিচার অঙ্গনে কতটা গুণগত পরিবর্তন এসেছে তা একটি বড় জিজ্ঞাসা। গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ন্যায় বিচার প্রাপ্তি কতটা নিশ্চিত হয়েছে সেটিও প্রশ্নবোধক চিহ্নের মতো দাঁড়িয়ে আছে। এ নিয়ে রাষ্ট্রের আইন কর্মকর্তা ও সাধারণ আইনজীবীরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। তবে স্বাধীন বিচার বিভাগের জন্য অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের প্রশংসাও করেছেন তারা। কাজী পাপ্পুর বিশেষ প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ৬ বিচারপতি। এরপর হাইকোর্টের বিতর্কিত ১২ বিচারপতিকে পাঠানো হয় ছুটিতে। সারা দেশে রদবদল করা হয় অধ্যস্থন আদালতের শত শত বিচারককে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সহ নানা উদ্যোগ নেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গঠন করা হয় বিচার বিভাগ সংস্কার কমিশন। দেশের ইতিহাসের প্রথমবারের মতো আইন করে পরীক্ষার মাধ্যমে নিয়োগদান হতে থাকে হাইকোর্টের বিচারপতি। মামলা জট কমাতে করা হয় বিভিন্ন আইন সংস্কার। শুধুমাত্র মানুষকে হয়রানি করার জন্য আপিল করে আটকে রাখা ছিল। এরকম ৪০০ মামলা আমরা একদিনে আমাদের মাননীয় বিচারপতিদের সামনে নিয়ে এসে বলেছিলাম এই মামলাগুলো কোনো রাখারই কোনো জাস্টিফিকেশন নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে, ক্ষমতার অপব্যবহার কারণে অনেক মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু মামলাটা করে তারা ফেলে রেখেছিলেন যে শুনানি করার সাহস পাননি। এখন সেগুলো তারা করার সাহস পাচ্ছে না। অভ্যুত্থানের পর মাত্র ১ মাসের মধ্যে নতুন প্রসিকিউশন টিম নিয়োগ দিয়ে শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তদের বিচার শুরু করে সরকার। প্রথম পার্থক্য হলো ইনভেস্টিগেশনের সময়টা ডিলে ইন ব্রিংইং প্রসিকিউশন। এই বিলম্বর কোনো প্রশ্নই নাই আমাদের এখানে। সেখানে ছিল খুব অ্যানালগ, শুধু না, একদম ধারণা বেসড এভিডেন্স। আর এখানে হলো বেশিরভাগ হলো ডিজিটাল বেসড এভিডেন্স, ডকুমেন্ট বেসড এভিডেন্স। এই ট্রাইব্যুনাল হওয়ার পরে যতগুলো প্রশ্ন ডিফেন্স থেকে অথবা আওয়ামী লীগ থেকে তোলা হয়েছে সবগুলোই কিন্তু প্রসিকিউশনের বিরুদ্ধে। বিচারক নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগই তারা পায় না।
তবে এত কিছুর পরও বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফেরেনি, এমনকি বিচারকরা নির্ভয়ে বিচার কাজ পরিচালনা করতে পারছে না, এমনটাই দাবি আইনজীবীদের। বিচারকদের মনে একটা সাহস থাকবে এবং একটা চিন্তা থাকবে যে আমি স্বাধীনভাবে বিচার করতে পারবো, কিন্তু আমি দেখছি বাংলাদেশের প্রেক্ষাপটে সেই পরিস্থিতি নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মনো সরকারই বলছে এগুলো মিথ্যা মামলা, কিন্তু আমরা আদালতে আসলে আমাদের জামিন হচ্ছে না। তাহলে এটা আমি কি বলবো বলেন? বিচার বিভাগকে আমরা বলবো যে বিচার বিভাগ স্বাধীন হয়ে গেছে? এখনো ওই আইনজীবীদের ভয়তে তাকে জামিন দিতে হয়, অথবা জামিন ক্যান্সেল করতে হয়, অথবা রিমান্ড দিতে হয়। এই পরিবেশ পরিস্থিতি যদি বিদ্যমান থাকে, এটাকে ন্যায় বিচার বলে না, এবং ন্যায় বিচার বলবো না আমরা। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিবন্ধকতা দূর না করতে পারলে তা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন তিনি। যে পরিবর্তন হয়েছিল সে পরিবর্তন অকার্যকর হয়ে গেছে, কোনো বৈষম্যহীন বাংলাদেশ সৃষ্টি হয় নাই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে আজ বিচার শুরুর কথা থাকলেও তা হয়নি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অসুস্থ থাকায় আগামীকাল এই মামলার বিচার শুরু হবে। সকালে কনস্টেবল সুজন সহ মামলার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এদিকে মিরপুরে পুলিশের নির্যাতনে জনি হত্যা মামলার রায় ঘোষণা করেছে হাইকোর্ট। সেখানে আছেন সহকর্মী কাজী পাপ্পু, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পাপ্পু, রায় ঘোষণার বিস্তারিত আমাদের জানাবেন। করে হত্যা আসলে এই প্রথম পুলিশের বিরুদ্ধে, মানে পুলিশের হেফাজতে নিহত হয়েছেন একজন। তিনি ছিলেন মূলত জনি ছিলেন একজন জুট ব্যবসায়ী, পাশাপাশি তিনি ছিলেন একজন রেন্টে কারের ড্রাইভার। তাকে পুলিশের হেফাজতে নিয়ে নির্যাতন করা হয় এবং পরবর্তীতে তিনি মারা যান। এবং তার সাথে কিন্তু ওই দিন গ্রেপ্তার ছিলেন তার ভাই রনি, এবং তিনি কিন্তু বাদী হয়ে মামলা করেন। এটা 2013 সালের ঘটনা, এবং এই মামলার প্রধান আসামি ছিলেন এসআই জাহিদ সহ 4 জন এবং 2 জন যে পুলিশের সোর্স অর্থাৎ সুমন এবং আরেকজন ছিলেন। তাদের এই 6 জনের বিরুদ্ধে মামলা করা হয়। তার বিরুদ্ধে 4 জনের বিরুদ্ধে তৎকালীন সিএমএম কোর্ট এটা রায় দেন। সেখানে বলা হয় যে 4 জনকে যাবজ্জীবন দেওয়া হয়। এর মধ্যে একজন এএসআই রাশেদ তিনি পলাতক কামরুজ্জামান তিনি পলাতক রয়েছেন। বাকি 3 জনকে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়। আর যারা সোর্স ছিলেন অর্থাৎ সুমন সহ বাকিরা, তাদেরকে কিন্তু আপনার 7 বছরের সাজা দেওয়া, এবং তারা অলরেডি সাজা কেটে কিন্তু অলরেডি বের হয়ে গেছেন। তারপরে যারা আসামি রয়েছেন তারা আসলে হাইকোর্টে আপিল করেন, এবং সেটারই আজকে রায় শুনানি হয়েছে। আর যতটুকু শুনে এসেছি আমরা, যে আমার মনে হচ্ছে যে সিএমএম কোর্টের যে রায়টা সেটাই হয়তো বা বহাল থাকবে এখানে। আর আরেকটি জিনিস হলো যে ট্রাইব্যুনালের যে ঘটনাটি আজকে চানখারপুলের যে 6 জনকে হত্যা করেছিল, আমরা জানি যে 5ই আগস্ট ট্রাইব্যুনাল চানখারপুলে একটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয় পুলিশের মাধ্যমে। সেই পুলিশের গুলিতে 6 জন নিহত ছিলেন, তারই একটা আজকে অভিযোগ গঠনের শুনানি ছিল। এবং যেটা হলো যে সাক্ষ্য, আজকে সূচনা বক্তব্য ছিল এবং সাক্ষ্য গ্রহণ ছিল। সেখানে সূচনা বক্তব্যটি যেহেতু চিফ প্রসিকিউটর দেবেন, তিনি অসুস্থ থাকায় আসলে আজকে এটা সরিয়ে নেওয়া হয়েছে এবং আগামীকাল এটার ডেট রাখা হয়েছে। অর্থাৎ আগামীকাল আবারও সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং আমরা যতটুকু শুনেছি যে এই মামলায় প্রথম দিন 2 জন শহীদের পরিবার সাক্ষ্য দেবেন, যার মধ্যে রয়েছেন। আর এছাড়া ট্রাইব্যুনালে আজকে আমরা জানি যে রামপুরায় একজন কার্নিশে ঝুলন্ত থাকা ব্যক্তিকে পুলিশের কনস্টেবল খুব কাছ থেকে গুলি করেছিলেন, সেই মামলার শুনানি রয়েছেন। এবং ওই দিনই আরও 2টি, একজন শিশু এবং আরেকজন লোকের হত্যা মামলারও আজকে যে অভিযোগটি গত বৃহস্পতিবার দাখিল করেছিল ট্রাইব্যুনালে, সেটারই আজকে আমলে নেবেন। এবং আমলে নেওয়ার পর এই মামলার টোটাল 8 জন আসামির ভিতর 4 জন গ্রেপ্তার রয়েছেন, 4 জন পলাতক রয়েছেন। সাবেক ডিআইজি হাবিব সহ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন এবং একটা ডেট দিবেন, যে ডেটে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তো মাহমুদ, এই ছিল আমার কাছে কোর্ট অঙ্গন থেকে সর্বশেষ। ধন্যবাদ পাপ্পু। গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে অলি মিয়া নামের এক যুবকের মাথাবিহীন 8 টুকরো লাশের রহস্য উদ্ঘাটন সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর উত্তরার র্যাব 1 এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, হত্যাকাণ্ডের মূল হোতা আপেল মাহমুদ সাদেক, সাজ্জাদ হোসেন রনি ও শাওন বেগমকে আটক করা হয়েছে।
হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্ন করা হয় বলে জানান তিনি। ভিকটিম অলি আসামি সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় তাকে হত্যা করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। সর্বশেষ 6 অগাস্ট তারিখ দুপুর 2টার দিকে কল দিলে নিহত ভিকটিম অলি মিয়ার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং 8 অগাস্ট তারিখ অলি মিয়ার স্ত্রী মৃত্যু সংবাদ পান। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী শাহানা আক্তার বয়স 29 বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার ছাড়াও এখন থেকে সাধারণ ভোক্তারা ভর্তুকি মূল্যে কিনতে পারবেন টিসিবির পণ্য। দীর্ঘ বিরতি দিয়ে আজ ঢাকাসহ সারা দেশে শুরু হলো টিসিবির কার্যক্রম। যদিও বিতরণের ক্ষেত্রে ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভোক্তাদের, তারপরও বাজারের চেয়ে অর্ধেক দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্টি জানান অনেকে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় রোববার থেকে ঢাকাসহ সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করেছে টিসিবি। তেল, ডাল, চিনি 450। হ্যাঁ, বাজার দামের তো একটু কম পাওয়া যায়। চালটা দিলে আমাদের ভালো হয়। ট্রাক সেল থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 লিটার তেল, 1 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন। সাশ্রয়ী দামে পাওয়ার আশায় অনেকেই ভিড় করেন ট্রাকের সামনে, যদিও ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন ভোক্তারা। সাশ্রয় হয় কিন্তু আমরা তো পাই না। আমার জীবনে এই প্রথম পাইলাম, আমার জীবনে আমি পাই না। দেশেও মানুষ ইসিবির মাল এক পরিবার 3-4 জন খাইতেছে, পাইতেছে, আমি পাই না। বিএমপি করি ওই জন্য পাইনি। আমলিগ আমাকে দেয়নি। আমলিগ আমাকে দেশ থেকে টাকা করেছে। আমি এসে অটো চালে খাচ্ছি। আমি নওগাঁ জেলা বাড়ি আমার। আমলিগ থেকে আমার নামটাই কেটে দিয়েছে। এমনি ওই ইলিপের সাইডেও পাইনি আমি। এই যে জীবনের প্রথমে আজকে পাইছি। নতুন বাজারের দিকে হ্যাঁ, ওরা আলাদাভাবে বিক্রি করে দেয়। যারা টাকা বেশি দেয় তাদেরকে বেশি দিয়ে দেয়। এদিকে ওএমএস কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে হতাশা জানান ভোক্তারা। চাইলের বস্তা পচা বাইর হইছে, নষ্ট চাল দিছে না, আমরা কেমনে খামু? আমরা গরিব মানুষ দেখে কি এরকম পচা চাল খামু আমরা? কোন বস্তাটা খোলার পরে দেখি যে ভিতর থেকে অনেক বড় বড় মাটির চাকার মতো কি বের হচ্ছে আর কি। ঢাকা মহানগরীতে টিসিবির কার্যক্রম চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত, আর অন্যান্য জেলায় বিক্রি হবে 31 আগস্ট পর্যন্ত। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে সর্বোচ্চ 500 জন নির্ধারিত পরিমাণে পণ্য কিনতে পারবেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আর্থিক খাতে স্থিতিশীলতা এলেও এখনও রাজনীতিতে স্থিতিশীলতা আসেনি, তাই দেশে এখন বড় বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত অন্তর্বর্তী সরকারের 365 দিন শিরোনামে এক সংলাপে তিনি কথা বলেন। এ সময় চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি 5% নিচে নামাতে হবে উল্লেখ করে আর্থিক খাতে 3টি সূচকে সুস্পষ্ট অগ্রগতি হয়েছে বলে জানান গভর্নর। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাধারণ মানুষের জীবনমানের তেমন পরিবর্তন হয়নি। দুটো চ্যালেঞ্জ ছিল, একটা হচ্ছে ম্যাক্রোইকোনমিক স্টেবিলাইজেশন, আরেকটা চ্যালেঞ্জ ছিল যে রিফর্ম, যাতে ভবিষ্যতে যে সরকারি আছে তারা যেন এটাকে সামনে নিয়ে যেতে পারে এবং আরো সুদৃঢ়ভাবে আর্থিক খাতে প্রতিষ্ঠা করে। আর্থিক খাতের প্রতিষ্ঠাটা 1 বছর 2 বছর সম্ভব না, এটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু ধারাবাহিকতা শুরুটা আমরা করে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের। প্রশাসনের আশ্বাসে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় 40 মিনিট পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের ধোপাকান্দি এলাকায় সকাল 11টার দিকে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদনের দাবিতে গত 26 জুলাই থেকে নানা কর্মসূচি পালন করছেন শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 9 বছর আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি এখনও ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে বলে জানান তারা। সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিস্তারিত জানান, আর রাস্তায় যান চলাচল কি স্বাভাবিক হয়েছে জানাবেন?
জি, ধন্যবাদ মাহমুদ। আপনি যেমনটি বলছিলেন যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্মারকলিপির যে অবস্থা, সেটি কিন্তু অস্থায়ী ভবনে ভাড়া ভবনে তারা কিন্তু কাজ করছে। আজকে সকাল 11টা থেকে পৌনে 1টা পর্যন্ত কিন্তু তারা কিন্তু স্থায়ী ক্যাম্পাস দাবিতে ঢাকা বগুড়া মহাসড়ক যেটি রয়েছে সেই লেনটি কিন্তু বন্ধ করে রাখে। তাতে কিন্তু দুই পাশে মহাসড়কে কিন্তু যানজট সৃষ্টি হয়। এতে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়ে এবং বাস ট্রাকে যারা যাতায়াত করছে এবং আমরা দেখেছি যে এখান থেকে যে মানবাহী পণ্যবাহী গাড়িগুলো যাচ্ছে তারাও কিন্তু অনেকটাই ভোগান্তিতে শিকার হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নিয়েছে। পরবর্তীতে তারা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। সিরাজগঞ্জের যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রয়েছে সেই শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হকের তার কিন্তু পদত্যাগ দাবি করেছে এবং অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং সেই সাথে তারা 48 ঘন্টার মধ্যে ডিবিপি বাস্তবায়ন এবং দাবিতে যদি না মানা হয় তারা কিন্তু 48 ঘন্টা পরে মহাসড়ক ব্লকেট করবে এবং যে ট্রেন রাস্তা রয়েছে সেই ট্রেনের স্টেশন যে রয়েছে উল্লাপাড়া সেটি কিন্তু তারা ব্লকেট ঘোষণা করেছে এবং আমরা আরো জানতে পেরেছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভিসির যে রয়েছে তাকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে। আমরা শিক্ষকের সাথে কথা বলেছে, তারা কিন্তু জানিয়েছেন তারা এই ভিসিকে অবরুদ্ধ করে রেখেছে। এই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে যাবে বলে তারা শিক্ষার্থী এবং কর্মচারীরা জানিয়েছেন। এই ছিল সিরাজগঞ্জের হাটিকুমল গোলচত্বর এলাকা থেকে সর্বশেষ। সোহেল, আপনাকে ধন্যবাদ। নদী ভাঙনে বিলীন হয়ে গেছে পটুয়াখালীর গলাচিপার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাংশ। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় সড়কের 500 মিটার অংশে নদীগর্ভে বিলীন হতে পারে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। ভাঙন রোধে পর্যাপ্ত বালুর বস্তার জন্য বরাদ্দ নির্ধারণের কথা জানালেন উপজেলা প্রকৌশলী। সোহাগ রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া আমখোলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু অংশ রাবনাবাদ নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এতে জেলা সদরের সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া জোয়ারের পানিতে তেঁতুলতলা, আটখালী, ডাকুয়া, হোগলবুনিয়া সহ অনেক গ্রামের আমন ও রবি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বাড়ি ঘর আলে হেডু ওই ভাঙতে ভাঙতে সব জায়গা জমি তো গেছি গিয়ে ভাঙিয়ে আলে একটু বাড়ি এর উপর দিলাম রাস্তা রাস্তা সব ভাঙ্গে চিরে যায়। এখন কই থাকমু কই খামু। ডেলি মনে করেন 2 থেকে 3,000 গাড়ি যায়। এই রাস্তাটা দেখেন ভাঙ্গে অর্ধেক গেছে, গাড়ি আটকাই যায়। খুব ভয়াবহ হয়ে গেছে এবং রাস্তাটা অতি শীঘ্রই না করলে রাস্তা একদম শেষ হয়ে যাবে। যে কোনো সময় সড়কের 500 মিটার অংশ নদী গর্ভে তলিয়ে যেতে পারে। ভাঙন ঠেকাতে কয়েক হাজার বালুর বস্তা ফেলা হলেও পানির চাপে বালুর বস্তা সহ বাঁধের একাংশ ভেঙে নদীতে চলে গেছে। এমন বাস্তবতায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন সহ স্থানীয় জনসাধারণ। 20-50টা বস্তা হালাইয়ারা চলিয়ে গেছে। এখন আপনারা কিছু লোক পাঠান দয়া করিয়া, না হইলে 1 থেকে 1,500 লোক এই সাইডে থাকার কোনো বস্তু নাই। আমাকে ঘর বাড়ি সব ভাঙি গেছে নদীতে, 3-4 ঘর বাড়ি গেছে, জায়গা জমি সব নদীতে। আমরা চাই যে বলখালাই আমাকে বেরিবারটা ভালো করে দেব। পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার পর রাস্তা সংস্কার করে চলাচল উপযোগী করে তোলা হবে জানালেন এলজিডি প্রকৌশলী। এই রাস্তাটা আসলে আমাদের ওইভাবে রিপেয়ার করাটা আমাদের এলজিডি পক্ষে সম্ভব না। আমরা এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে জানিয়েছি। তারা যদি এই রাস্তাকে একটু সরিয়ে নিরাপদ জায়গায় নতুন করে তাহলে আমরা ওই জায়গার উপর আবার পাকা করে রাস্তাটাকে সচল রাখতে পারবো বলে আশা করছি। ভাঙন রক্ষায় দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিন বাড়ছে অনাহারে মৃত্যু। খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে উপত্যকাটিতে প্রাণ গেছে আরও 11 জনের। এতে করে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অনাহারে 212 জনের মৃত্যু হয়েছে। এ দুর্ভিক্ষের মাঝেও থেমে নেই ইসরায়েলি হামলা। গত 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত 38 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 500। অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনে গাজা দখলের প্রতিবাদে বিক্ষোভ করেছে প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি সংগঠন। বিক্ষোভে 466 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগঠনটিকে ইতোমধ্যে দেশটির আদালত সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করেছে।
যুক্তরাষ্ট্রে 50% শুল্কে ভারতের চামড়া, রাসায়নিক দ্রব্য, জুতা, বস্ত্র ও চিংড়ি খাত এবং বিভিন্ন রত্ন ও গয়না শিল্প বড় ধাক্কা খাবে। সম্প্রতি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে নয়াদিল্লি টেলিভিশন এনডিটিভি। দেশটির গবেষণা প্রতিষ্ঠান GTRI বলেছে, বাড়তি শুল্কের ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম আরও বেড়ে 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে রপ্তানি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি করে বেশি দামে অন্য দেশে বিক্রি করায় গেল 6 আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আগের পাল্টা 25% সহ ভারত থেকে আমদানি করা পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, রাশিয়া থেকে তেল কিনলেও চীন ও তুরস্কের ওপর এ ধরনের শাস্তিমূলক শুল্ক আরোপ করেননি মার্কিন প্রেসিডেন্ট। এনডিটিভি বলছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ভারতের যেসব খাতে উচ্চ হারে শুল্ক আরোপ হবে তার মধ্যে রয়েছে কার্পেট 52.9, নিট পোশাক 63.9, তাঁত বস্ত্র 60.3, তৈরি টেক্সটাইল 59, হীরা, সোনা, গয়না 52.1, যন্ত্রপাতি ও যান্ত্রিক সরঞ্জাম 51.3 এবং আসবাব, গদি ও ম্যাট্রেস 52.3%। আর জৈব রাসায়নিক খাতে এর পরিমাণ 54%। অতিরিক্ত শুল্কে ভারতের বস্ত্র খাত $1030 কোটি, রত্ন ও গয়না 1200 কোটি, চামড়া ও জুতা 118 কোটি, রাসায়নিক 234 কোটি, বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতির খাতে প্রায় 900 কোটি এবং চিংড়ি $224 কোটি ক্ষতি হবে। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপকে উদ্বেগজনক উল্লেখ করে ভারতীয় বস্ত্রশিল্পের শীর্ষ সংগঠন CITI এক বিবৃতিতে জানায়, এটি রপ্তানিকারকদের জন্য এক বিশাল ধাক্কা। এর ফলে আন্তর্জাতিক বাজারে টিকে থাকার শক্তি কমে যাবে ভারতের। However, we see that short-term impact will be felt by our MSMEs. গহনা শিল্প সংশ্লিষ্টরা বলছেন, 50% পাল্টা শুল্ক আরোপের কারণে অনেক কার্যাদেশ ইতোমধ্যে স্থগিত হয়ে গেছে। এ ধাক্কায় অনেক প্রতিষ্ঠান দীর্ঘদিনের ক্রেতা হারাবে। So nowadays tariff comes, so is mainly effect in our manufacturing division. They can mainly effect to survive the industry. It's very difficult to run nowadays. 31 জুলাই ঘোষিত 25% অতিরিক্ত শুল্ক কার্যকর হয়েছে 7 আগস্ট। এরপর আরোপিত আরেকটি অতিরিক্ত 25% শুল্ক কার্যকর হবে 27 আগস্ট থেকে। সংকট কাটাতে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে দুদেশ। দিল্লির তরফে নভেম্বরের মধ্যে এ বিষয়ে প্রাথমিক চুক্তি সইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ, সংশোধনের সুযোগ থাকবে 21 আগস্ট পর্যন্ত। এক বছরে বিচারাঙ্গনের গুণগত পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সরকারের উদ্যোগের প্রশংসা। রাজধানী সহ বিভিন্ন জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু, অর্ধেক দামে তেল, ডাল, চিনি কিনতে পেরে খুশি ক্রেতা, আছে অভিযোগও। এবং রাজনীতি স্থিতিশীল না হওয়ায় বড় বিনিয়োগ আসবে না, মন্তব্য গভর্নরের। মূল্যস্ফীতি 5% নিচে নামিয়ে আনার আশা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।